সুপ্রভাত। শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। বিষয় টেন্স। যদিও এর প্রিভিয়াস ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সের যে ক্লাসিফিকেশন, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটি ইউটিউবে অলরেডি আপলোড করেছি। কিন্তু আজকে টেন্সের এই ক্লাসিফিকেশনের সাথে শুরু করার আগে শুরু করছি একটি বাংলা ছড়া দিয়ে। শিশুর স্বাদ আমি হব। তো প্রথমেই দেখছি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি, আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না ক? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মা গো রাত পোহবে তবে। শুরু করছি পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রথমেই রুলস। অতীত কালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলে। বাংলা বাক্য চেনার উপায়। এই টেন্স এ বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম ইত্যাদি যুক্ত থাকে। উদাহরণ, আমি কাজটি করেছিলাম। এর সেন্টেন্সটি দেখো, আই ডিড দ্য ওয়ার্ক। তোমরা কাজটি করেছিলে। ইউ ডিড দ্য ওয়ার্ক। তারপর দেখো থার্ড সেন্টেন্সে কি আছে। তারা কাজটি করেছিল, তাহলে দে ডিড দ্য জব। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব অবজেক্ট। আমি পাস্ট ফর্ম অফ ভার্বের কি বিষয়টা বলে দিই। সাপোজ ডু মানে করা, কিন্তু এখানে দেখো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ভার্ব টু হচ্ছে ডিড, ডিআইডি। এই ওয়ার্ডটা কিন্তু বসবে এখানে। দেখো এখানে ডিড বসেছে। তারপরে যদি আমি একটা আরও উদাহরণ দিই, আমি দেখো এখানে দেখো ই এ টি, ইট মানে খাওয়া, কিন্তু এটা V1 হয়ে গেল, কিন্তু এর V2 কী হবে? এ টি ই, এট হবে। এটা V2 হলো কিন্তু, হ্যাঁ V2 হলো। কিন্তু যদি বলি V3 কী হবে? তাহলে ইটেন হবে, EATEN। ওকে, তাহলে কিন্তু এই পাস্ট মানে সিম্পল পাস্টে কিন্তু এখানে V2 সবসময় ভার্বটা বসবে। ওকে, আচ্ছা এরপর দেখো কি বলছি। এর যে মানে স্ট্রাকচার দেখো, এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। এই যে স্ট্রাকচারগুলো বলছে, তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? তো আমি বিষয়টা দ্বিতীয়বার বললাম এই কারণে যে একটা কথা বলবো যে টেন্সে অবশ্যই কিন্তু পার্টস অফ স্পিচ থেকে মানে ক্লাস 4 পর্যন্ত যে বইটা হয় গ্রামারের, সেটি কিন্তু ভালো করে খুব মনোযোগ সহকারে পড়ার পর ওটা কিন্তু স্মরণ রাখতে হবে। কারণ
উঁচু ক্লাসে পড়তে গেলে অবশ্যই প্রাথমিক মানে এলিমেন্টারি স্টেজটা মানে খুব দৃঢ় এবং তীক্ষ্ণ দৃষ্টিতে পড়ার পর সেগুলো কিন্তু তোমার যে জ্ঞানের যে স্টোর রুম আছে সেখানে জমা রেখে হবে লাইফ টাইমের জন্য। ঠিক আছে, সাপোজ আমি যেমন ভার্বের উদাহরণটা দিলাম, সেরকম যদি বলি যে তোমার এই অবজেক্ট কাকে বলে, অবজেক্ট আমি কী করে বার করব, একটা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কটা অংশ, ভার্বকে কী প্রশ্ন করলে কোনটা সাবজেক্ট বেরিয়ে আসবে, কোনটা অবজেক্ট বেরিয়ে আসবে, এই বিষয়গুলো খুবই মানে সহজ করে দেয়া থাকে ছোট ছোট গ্রামার বইগুলোতে। অতএব বলতে চাইছি যে তোমরা ভালো করে দেখবে ওগুলো এবং তোমরা কিন্তু সহজেই শিখে নিতে পারবে। আর প্রত্যেকটা বিষয় কিন্তু প্রাথমিক শেখার মধ্যে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তার কারণ যে যদি প্রাথমিক ধাপগুলো না জানো তাহলে কিন্তু ওপর লেভেলে গিয়ে কিন্তু করতে পারবে না। ওকে, সেই জন্য বলছি যে প্রাথমিক এই জিনিসগুলো ভালো করে জেনে নিও, কারণ ওগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আসছি সেকেন্ড সেন্টেন্সে, দেখো আমি কাজটি করেছিলাম, তাহলে এখানে দেখো আই ডিড দ্য ওয়ার্ক। যদি বলি আমি কাজটি করি তাহলে আই ডু দ্য ওয়ার্ক, তাই কি না? তো এখানে দেখো ডু এর V2 হচ্ছে ডিড। এবার দেখো কী বলছি, যে এখানে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্সে সব সময় ভার্বের পাস্ট ফর্ম বসবে। আচ্ছা, নিচের অংশগুলো দেখো, উদাহরণ কীগুলো দেওয়া আছে, আমি উদাহরণটা হাইড করে দিলাম। এবার দেখো পড়ছি আমি মার্ক ওয়াইজ। আমরা গত বছর কলকাতা গিয়েছিলাম, তাহলে এখানে উই ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার। তাহলে ওই মানে আমরা, ভিজিটেড মানে ভিজিট থেকে ভিজিটেড, এটা V2 হয়ে গেল। কলকাতা একটা মানে প্রপার নাউন, একটা নাউন হয়ে গেল। আর লাস্ট মানে গত, আর ইয়ার মানে বছর। এবার দেখো তারা বাজারের দিকে হাঁটতে লাগলো, তাহলে দে স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস দ্য মার্কেট। দেহ মানে তাহারা স্টার্ট থেকে স্টার্টেড হয়েছে, ইডি যোগ হয়েছে। কতগুলো ভার্বের শেষে ডিইডিটি যোগ করে কিন্তু V2 করা হয়, মানে পাস্ট টেন্স করা হয়। ঠিক আছে, আর সেগুলো কিন্তু স্ট্রং ভার্ব বলে। দেখবে ওটা কনজুগেশন অফ ভার্ব মাস্টার অফ টেন্স বই থেকে দেখে নিতে হবে। তারপরে দেখো পথে রামের সাথে দেখা হলো, আই মেট রাম অন দ্য ওয়ে। ঠিক আছে, এগুলো দেখো ভালো করে এবং সেন্টেন্সগুলো দরকার হয় তোমার নোটবুকে লিখে নাও। প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না, নোবডি কুড আনসার দ্য কোয়েশ্চেন। সে স্কুলে গিয়েছিল, তাহলে হি ওয়েন্ট টু স্কুল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল, ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্স এই ডেফিনেশন রুলস এই বিষয়গুলো ভালো করে কিন্তু দেখে রাখো। আচ্ছা, এবার কিন্তু তোমাকে স্বাগতের জন্য রেডি হতে বলছি, যে এবার আসবো কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে। ওকে, গেট রেডি। তোমাদের সবাইকে স্বাগত পার্ট 2 এ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো আমি কিন্তু এগুলো মানে আন্ডারলাইন করে দিচ্ছি বা মানে মার্ক করে দিচ্ছি এলিমেন্টগুলোতে। এই কথাটা বারবার আমি বলছি যে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। এবং দেখবে যে আরও কোনো বইয়ে পড়তে গেলে বা অন্য কোথাও পড়তে গেলে দেখবে যে এই জিনিসটাই লেখা আছে, কিন্তু কোনো রকম শব্দগুলো কোথাও হয়তো একটু আলাদা হতে পারে। ঠিক আছে, ওই জন্য প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল, এইরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, অতীতকালে, তাহলে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এইরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার যদি আমি বলি যে মানে মাস্টার অফ টেন্স বই কী লেখা আছে, তাহলে লেখা আছে ওইভাবে দেখবে তোমরা যে অতীতকালে কোনো কাজ মানে কার্য হচ্ছিল বা সংগঠিত হচ্ছিল, একই ধরনের বিষয় কিন্তু একটু আলাদা করে। তো এরকম করে ভাববে না যে আমি হয়তো এখানে উল্টো পড়েছিলাম, এখানে হয়তো ঠিক পড়ছি, বা এখানে ঠিক পড়ছি ওখানে উল্টো পড়েছিলাম, এইভাবে না। যেটা পড়ছো মনোযোগ সহকারে পড়তে হবে। ঠিক আছে, যেমন একটা বিষয়কে দেখো দুরকম করে দেওয়া আছে, হয়তো একই অর্থ। ঠিক আছে, এবার কিন্তু স্ট্রাকচার দেখো কীভাবে করতে হবে, মানে বাক্যটা কীভাবে তৈরি করতে হবে এই সেন্টেন্সের মানে টেন্সের। সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার, তাহলে পার্সন কাকে বলে, নাম্বার কাকে বলে। ঠিক আছে, পার্সন কিন্তু 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড।
আর নাম্বার হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, একবচন বহুবচন, এগুলো কিন্তু ওই বই থেকে দেখে আসতে হবে। তাহলে না পার্সন ও নাম্বার অনুসারে ওয়াজ ওয়্যার বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি বসে, মানে মূল ভার্বের শেষে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল বসে, এটাকে বলে। ঠিক আছে, যেমন কাম থেকে কামিং, গো থেকে গোয়িং, ডু থেকে ডুইং, এই লোকে বলে কিন্তু। আচ্ছা, নিচে কী আছে দেখো ভালো করে। এখানে স্ট্রাকচার বিষয়টা বলে দিচ্ছি আমরা, যে গঠন প্রণালী। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, মানে স্ল্যাশ দিয়ে ভাগ করা হয়েছে, প্লাস কি বলেছে মেন ভার্ব। মেন ভার্বের সাথে কিন্তু আইএনজি বা অবজেক্ট মানে আদার্স বা এক্সটেনশন যা বলে এটা কিন্তু বসবে। এবার দেখো বাংলা বাক্যর চেনার উপায়। বাংলা বাক্যটা তুমি যদি চিনতে পারো তাহলে কিন্তু ইংরেজিতে সহজ ট্রান্সলেট করতে পারবে। দেখো কী লেখা আছে, বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, হ্যাঁ আমি মার্ক করে নিই, তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, ছিল, ছিলে, ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এদের যে কোনো একটি যোগ থাকে। তুমি একটু মানে এই ভিডিওটাকে পজ করে একটু বলার চেষ্টা করো বা একটু ভাবো, বা যে সেন্টেন্সগুলো নিচে দেয়া আছে এর সাথে ম্যাচ করে দেখো। সাপোজ দেখো, আমি ভাত খাইতেছিলাম, তাহলে এই বাংলা বাক্যের শেষে ম আছে কিনা বলো। তাহলে এই ময়ের সাথে যদি আমি একটা মার্ক করে নিই, এই যে তে ছিলাম, তাহলে এখানে তো মিলল কি না, অ্যাজ ইট ইজ প্রতিটি সেন্টেন্সে এইভাবে মিলে যাবে কিন্তু। কিন্তু হয়তো তুমি এই মুহূর্তে করতে পারছো না, কিন্তু দেখবে তুমি পড়তে থাকো, অবশ্যই লক্ষ্য পূরণ হয়ে যাবে। আসছে কিন্তু সেকেন্ড বিষয়ে দেখো, যে এই আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম বা খাচ্ছিলাম, তাহলে এখানে সেন্টেন্সটা কী হবে, যে এখানে যেমন বাংলা বাক্যের শেষে বললাম যে আমি ভাত খেতেছিলাম বা খাচ্ছিলাম, আমরা দুরকম করেই বলছিলাম, কিন্তু এই কথাটা খুব কম বলি, এটাই বেশি বললাম। তো আই ওয়াজ ইটিং রাইস, তাহলে আইটা হলো সাবজেক্ট আর ওয়াজটা হলো, এটি কিন্তু বলে যে অক্সিলারি ভার্ব। ভার্ব কিন্তু দুই প্রকার। আর ইটিং কথাটা দেখো, এখানে দুটো বিষয় আছে। ইট মানে এটা প্রিন্সিপাল ভার্ব, মানে মেন ভার্ব, আর আইএনজিটা হলো এটাকে পার্টিসিপল বলে। ঠিক আছে, পার্টিসিপল কিন্তু তিন প্রকারের হয় বা আরও বেশি হয়, কিন্তু এটা কিন্তু ভার্বের সাথে মানে মেন ভার্বের সাথে আইএনজি বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে। ওকে, তো এবার রাইসটা হলো কিন্তু অবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সের উদাহরণটা দেখো, যে সে স্কুলে যাইতেছিল বা যাচ্ছিল। যাইতেছিল কথাটা আমরা কিন্তু খুব কম বলি, সে স্কুলে যাচ্ছিল এই কথাটাই মানে বলি আমরা কিন্তু। তখন দেখো সেন্টেন্সটা কী বলছি, যে হি ওয়াজ গোয়িং টু স্কুল। হি ওয়াজ মানেই সে ছিল, তাই কি না? আর গো থেকে গোয়িং হয়েছে, তাহলে গো এটা মেন ভার্ব। আর আইএনজিতে বলেছি যে এখানে এই টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে কিন্তু আইএনজি বসবে। আমি আরও একবার কথা একটা নোট বলে রাখি, মানে তোমাদের ডিস্ট্রাকশন করছি, যে তোমরা ছেলেরা বাচ্চারা কিন্তু খুব মানে স্থির মনোযোগের কম, তো তার জন্য আমি বলছি যে একটু পড়ো, কিন্তু স্থির মনোযোগ সহকারে পড়ো। ওকে, আচ্ছা পরের সেন্টেন্সটা বলে নিই। তারা ফুটবল খেলতেছিল বা খেলেছিল। ঠিক আছে, তাহলে দে ওয়্যার প্লেয়িং ফুটবল। আমি একা একা গান গাইতেছিলাম, তাহলে আই ওয়াজ সিঙ্গিং সং অ্যালন। এবার যদি বলবি আমি শুধু একা একা গান গাইতেছিলাম, তাহলে বলতে হবে যে আই ওয়াজ সিঙ্গিং অল অ্যালন। ওকে, এখান থেকে কিন্তু অল বসতো। ঠিক আছে, যেমন আছে তেমন দেখো। আচ্ছা, এরপর আমি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্টে আসবো। গেট রেডি। আশা করি তোমরা রেডি আছো এবং মনোযোগ সহকারে দেখছো, আমি তার জন্য খুবই খুশি। কিন্তু বিষয় হচ্ছে যে একটা এই ভিডিও ক্লিপ বা পাস্ট হোক বা প্রেজেন্ট হোক অথবা ফিউচার হোক, চারটা বিষয় কিন্তু এক নজরে দেখে নিও না, মানে অ্যাট এ গ্ল্যান্স এক নজরে দেখে নিও না। এটা তুমি স্মরণ রাখতেও পারবে না আর তোমার প্র্যাকটিক্যাল হবে না। অতএব যেটা বলবো, যে কোনো একটা বিষয়, সাপোজ পাস্ট ইনডেফিনিট হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট, এক একটা বিষয় যদি নিজেকে কন্ট্রোল করতে পারো এবং স্থির মনোযোগ রাখো, এক একটা বিষয় এক সপ্তাহ করে করো না, এবং এটাকে বারবার রোজ একবার করে কোনো এক সময়ে করো কিন্তু।
বা সেন্টেন্সগুলো ভালো করে পড়ার পর অবশ্যই কিন্তু নিজে থেকে লেখার চেষ্টা করো। ঠিক আছে? আমি একটা উদাহরণ দিয়ে বলছি কিভাবে বলবো। আমি আগে এই রুলসটা বলে নিই। দেখো উপরের যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, একটু জটিল, প্র্যাকটিক্যাল হতে একটু সময় লাগবে, বারবার দেখে নিতে হবে। আমি সেন্টেন্সটা আরও একবার বলি, বি পেশেন্স। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল, সাপোজ মানে গতকালকে দুটো কাজ হয়েছিল, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটেছিল সে কথাটা বলছে, কিন্তু তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তার সিম্পল পাস্ট হয়। ওকে, তাহলে এই কথাটা আমি বিস্তারিত বলছি, উদাহরণে আসি, এবং কিভাবে তুমি সেন্টেন্সটা মনে রাখবে বা চেষ্টা করবে সেটা আমি পরে বলছি। দুটো বিষয় বলছি, শুধু এইগুলো বলে নিই কিন্তু স্ট্রাকচারগুলো দেখো। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাড অবশ্যই বসবে, পাস্ট পারফেক্টে হ্যাড শুধু বসবে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ফর্ম মানে হচ্ছে রূপ, চেহারা যাকে বলা হয়, ফর্ম মানে রূপ, এটা ব্যবহৃত হবে, মানে ইউজ হবে। এবার দেখো সহজ করে আরও কথাটা, ওই কথাটাই বলে নিচ্ছি। তাহলে স্ট্রাকচার সাবজেক্ট হচ্ছে যে এটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, মানে মেন ভার্বের এই ফর্মটা বসবে আর বাকি অংশ বসবে। এবার যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম সেটা তোমাকে আমি বলছি। দেখো এখানে বলেছে কি যে আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। হ্যাঁ, আমি ভাত খাওয়ার পূর্বে মানে আগে, আমি ভাত খাওয়ার আগে সে বাড়ি এসেছিল। ঠিক আছে? তো দেখো কী লেখা আছে, হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। তাহলে এখানে এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখো, বিফোর এবং আফটার এই দুটো জিনিস কিন্তু এই টেন্সটাই ব্যবহার করা হয়। ঠিক আছে? আমি আরও একবার কথা একটা রিপিট করতে চাইছি যে টেন্স মানে মেন যে ভূমিকা থাকে কিন্তু সেটা ভার্বের কিন্তু। ওকে, ভার্ব, ডিডস, কাজ, জব, এই বিষয়টা কিন্তু দেখে নিও। আমি আরও একবার কথাটা রিপিট করি সেন্টেন্সটা, যে আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। ওকে, তাহলে হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। বিফোর আই এট রাইস মানে বিফোর আই এট রাইস, আমি ভাত খাওয়ার পূর্বে। যদি বলতাম যে আমি ভাত খাওয়ার পরে সে বাড়ি ফিরল, তখন কিন্তু এখানে আফটার বসতো। ওকে, কয়েকটা সেন্টেন্স দেখলে পরে কিন্তু বিফোর এবং কিন্তু আফটার এই বিষয়টা বুঝে নিবে কিন্তু, আর এটাই কিন্তু ফ্যাক্টর এখানে। আরেকটা সেন্টেন্স দেখি আমি, যে আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। দেখো, হি হ্যাড ডায়েড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল কিন্তু এটা পাস্ট ইনডেফিনিট, আর এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। এবার যে কথাটা বলছিলাম, মানে একটু আগে বলেছি, আমি এটা রিমুভ করে দিই, যে তুমি কি করবে। দেখো যেখানে কি বলেছিলাম, যে সাবজেক্টের পরে হ্যাড অবশ্যই থাকবে, তারপরে ভার্বের যে তোমার V3 বসবে সেটা কিন্তু অবশ্যই, আর বিফোর আফটার দিয়ে কিন্তু এই যে দুটো বিষয়কে কলজকে যে যুক্ত করেছে সেটা কিন্তু একটু দেখবে, কিন্তু বিফোর আফটার এটা বসবে কিন্তু এই টেন্সে, মানে দুটো কাজ হয়েছিল অতীতকালে, ওই জন্য কোনো কাজ হওয়ার পরে হয়েছিল, কোনো কাজ হওয়ার পূর্বে হয়েছিল, তার জন্য বিফোর আফটার কিন্তু একটা বড় ভূমিকা রাখে এখানে কিন্তু। তো হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। কিন্তু আমি যে উদ্দেশ্যে আরেকটা কথা বলেছিলাম, যে তুমি লিখবে এই বাংলা বাক্যটা, যে আমি স্কুলে যাওয়ার আগে, আমি স্কুলে যাওয়ার পূর্বে আমাকে বাংলা বানান লেখা আমার তাড়াতাড়ি হয় না। যাওয়ার পূর্বে মানে আগে কথাটা মনে রাখো, পূর্বে লিখে দিলাম। ঠিক আছে? তো তাহলে চেষ্টা করে এইভাবে যে একটা সেন্টেন্সের এলিমেন্টগুলো সাজানোর চেষ্টা করে। সাপোজ আই মানে আমি, স্কুল তাহলে অ্যাট স্কুল মানে স্কুলেতে, যাওয়া তাহলে গো মানে যাওয়া, আর পূর্বে তাহলে বিফোর মানে পূর্বে। তো আমি স্পেস পাচ্ছি তাই ওটা লিখছি না, আমি কোনো একটা বিষয়ে কোনো একটা ভিডিওতে আমি এই বিষয়গুলো ডিটেলস কথা বলবো। যে সাপোজ তুমি একটা বাংলা
বাক্য তুমি নিলে বা করলে, তারপরে তুমি ওটাকে ইংলিশে কনভার্ট করো, ট্রান্সলেট করো। এরকম করার চেষ্টা করবে কিন্তু। তার কারণ আমি বলি যে আমরা বেশিরভাগই ইংরেজি সেন্টেন্সটা পড়ি, তারপরে কিন্তু বাংলা অনুবাদ পড়ি। এই কালচারটা, এই অভ্যাসটাই আমাদের হয়ে যায়। কিন্তু আমরা যতটা এভাবে পড়ি ততটা কিন্তু আমরা নিজে করার চেষ্টা করি না। তার জন্য কিন্তু ওই সিনট্যাক্স, যে মানে যাকে সিনট্যাক্স মানে বাক্য গঠন করা বলা হয়, সেটা কিন্তু আমরা সহজে পারি না এবং আমাদের কাছে জটিল থেকে যায় এবং খুব বোঝা মনে হয়। ঠিক আছে, এবার দেখো থার্ড টেন্সে আসছি। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছিল। ঘন্টা পড়ার পূর্বে মানে ঘন্টাটা পড়ার পূর্বে মানে ঘন্টাটা মারার আগেই তারা কিন্তু স্টেশনে পৌঁছে গেছিল। তাহলে কি বলবো? দে হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য বেল র্যাং। প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে বুঝে তোমার স্টোর রুমে জমা রাখতে হবে। আদারওয়াইজ যদি ভেবে থাকো যে আমি কেন বুঝতে পারিনি বা পারছি না, তাহলে কিন্তু তুমি টেন্স আদৌ করনি বা কোনো স্যার বা টিউটর করালেও তুমি মনোযোগ দাওনি। তার জন্যই আজকে তোমার কাছে জটিল মনে হচ্ছে এটা। আর যদি বলো যে না আমি আজকে বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি টু সে, কিন্তু আজ থেকে সেই মনোযোগ একটা তৈরি করো, তাহলে তোমার এই বিষয়টাও কিন্তু তৈরি হয়ে যাবে এবং তুমি শিখতে থাকবে এবং তোমার শিখার ডিভিশনে তুমি এন্টার করে গেলে। ঠিক আছে, দেখো আমি কি বলছি। দে মানে তাহারা, হ্যাড মানে ছিল, রিচড তাহলে রিচ মানে সমৃদ্ধ, ধনী বা রিচ মানে পৌঁছানো, কিন্তু এখানে ইডি যোগ করা হয়েছে। দা মানে ডেফিনেট আর্টিকেল, টিটা খানাখানি, স্টেশন মানে জাংশন যাকে বলা হয়, কোনো সংযোগ স্থলকে মানে স্টেশন বলে। বিফোর মানে আগে বা যাকে পূর্বে বলা হচ্ছে এখানে। আর বেল মানে ঘন্টা, আর রিং থেকে র্যাং হয়েছে। এই কথাটা কিন্তু বোঝার চেষ্টা করো। তাহলে কি বলেছে যে অতীতকালে দুটো কাজ ঘটে গেছিল, মানে দুটো কাজ হয়ে গেছিল। সেই দুটো কাজটা কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল সেটা কিন্তু বিফোর আফটার বলে দেবে। কিন্তু আমি আরও একবার তোমার দৃষ্টি আকর্ষণ করছি যে তোমাকে আমি কিন্তু একটা আদেশ উপদেশ দিচ্ছি যে তুমি নিজেকে কন্ট্রোল করো এবং তোমার মনকে জয় করো। মনকে জয় করতে পারলে তুমি পৃথিবীটাই জয় করে নিতে পারবে। আর তুমি যদি শিক্ষা গ্রহণ না করো, মানে শিক্ষা গ্রহণ তুমি যদি না করতে চাও, তাহলে কিন্তু তুমি একটা সামাজিক মানুষ কিন্তু হতে পারবে না। শিক্ষা ছাড়া তোমার কিন্তু মান সম্মানও এই সমাজে জুটবে না। আর যখন তুমি শিক্ষিত হবে বা শিক্ষিতা হবে, তখন কিন্তু তুমি বুঝবে যে আমি জায়গাটা কোথায় তৈরি করেছি এবং সেগুলো করেছিলাম বলে আজকে এই জায়গাটা আছি। ডোন্ট মানে বি ইমপেশেন্ট। তো তাহলে আমি তোমাকে বিষয় যেগুলো বলে যাচ্ছি, যে আরেকটা কথা যেগুলো খুব মানে বেশি লেখা থাকে মাস্টার অফ টেন্স বইয়ে, যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছিল, মানে গেল। তো এই কথাটা গেছিল বলতে হবে, তো আরও সহজ হবে আমাদের কাছে। তো আমি আরো একবার বলবো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আমি আরও একবার বলছি যে অতীতকালে দুটো কাজ ঘটার, যে কাজটা প্রথমে ঘটেছিল সেটা প্রেজেন্ট পারফেক্ট না, সরি পাস্ট পারফেক্ট না পাস্ট ইনডেফিনিট। এটা কিন্তু আমি আগে বলেছি, এবার তোমাদের কাজ। কিন্তু দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এটা পাস্ট ইনডেফিনিট না পাস্ট পারফেক্ট, একটু বলো তো তোমরা। বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম মানে ডাক্তার আসার আগে পেশেন্টটি মারা গেছিলো, মানে রোগীটি মারা গেছিলো। তাহলে এই বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে কিন্তু এটা মারা গেছে। তাহলে বলে দিয়েছে তো যে কাজটা দুটো কাজের মধ্যে আগে সেটা হবে, যেটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা কিন্তু পাস্ট পারফেক্ট আর এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। ওকে, এরপর তোমাকে বলতে হবে, আমি কিন্তু বলবো না, সরি। দেখো, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছিল। তাহলে আমি কি বলেছিলাম যে বিফোর এবং আফটার এই বিষয়টা কিন্তু বেশ কিন্তু ভূমিকা পালন করছে এখানে কিন্তু এই টেন্সে। দেখো এবার, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড, সরি কী বলছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছিল। এখানে একটু ভুল লেখা আছে না, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড।
তো এখানে বলছে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছে, এখানে আফটার হতো তো, সরি। ওকে, তোমরা কিন্তু একটু বিষয় ভাবো, আমার সাথে সাথ দাও। আচ্ছা, বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি দরজাটা বন্ধ করেছিলাম। ওকে, তাহলে আই হ্যাড সেট দ্য ডোর বিফোর আই গট ইন টু দ্য বেড। আই হ্যাড সেট দ্য ডোর, আমি দরজাটা বন্ধ করেছিলাম, বিফোর মানে আগে, পূর্বে, আই গট ইনটু দ্য বেড। এখানে ইনটু প্রেপোজিশনটা কোনো কিছু বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে তখন কিন্তু ইনটু ব্যবহার করা হয়, তার জন্য এখানে ইনটু বসলো। অ্যাকচুয়ালি প্রবেশ তো না, আমি ওখানে গেলাম, একটা পড়েছিল বলা চলে। তো যাই হোক, এই ছিল পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়বস্তু। এখন তুমি কতটা নিজেকে কন্ট্রোল করে শেখার চেষ্টা করছো, এবং যদি একটা সেন্টেন্সও তুমি আজকের জন্য শিখে রাখতে পারো, তাহলে আমি বলবো আমার চেষ্টা সার্থক, যে তুমি হ্যাঁ আমার কথা মতো কিছু একটা কাজ করেছো। যে কথাগুলো আমি বারবার বলি, যে আমার কিন্তু আদেশ, উপদেশ, আশীর্বাদ, অনুরোধ শিখতে অবশ্যই হবে, এবং কোনো যদি গার্জেন আমার এই ভিডিও ক্লিপগুলো দেখে থাকে, তাদের প্রতি আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আর্নেস্ট রিকোয়েস্ট টু দ্য গার্জিয়ান, যে তারা কিন্তু ছেলেদেরকে যেন শিক্ষা দেয় অবশ্যই। মানে এই সমাজ, এই তার ভবিষ্যৎ এবং দেশ করার জন্য একজন শিক্ষকেই বদলে দিতে পারে। ওকে, সেই জন্য আমার স্বনির্বদ্ধ অনুরোধ রইল। আসছি কিন্তু 4 নাম্বারে। ওকে, অলস ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো যার শেষ ভালো তার, কথাটা একটা প্রবাদ আছে, তার জন্য আমি বললাম যে আমি শেষ এতে আছি, তো তার জন্য তোমাকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম জানালাম। এবং দেখছি তুমি পুরোটাই দেখছো আমার এই ভিডিও ক্লিপটি স্টেপ ওয়াইজ, সো ওয়েল ডান। এবং তুমি গুড স্টুডেন্ট, তার জন্যই দেখছো, এবং আশা করি তুমি খুব ইন্টারেস্টেড, তুমি ভীষণ ইন্টারেস্টেড, তুমি খুব এডুকেটেড পারসন হয়ে যাবে। ওকে, বলছি অতীতকালে সংগঠিত, এক্সট্রিমলি সরি, সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবৎ চলতেছিল। এটা কিন্তু মনে রাখতে হবে, আমি শতবার বলছি কথাটা, যে এর যে রুলসগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তবে তুমি সাপোজ তোমার টেক্সট বুকটা তুমি পড়ছো, এবার টেক্সট বুকের সেন্টেন্সগুলো তো যদি বলা যায়, তাহলে কিন্তু 99%ই কিন্তু তোমার টেন্সে ভরপুর আছে। মানে যতগুলো আমরা পৃথিবীতে কাজ করছি সবইগুলো তো সময়ের মধ্যে দিয়ে, সময়ের বাইরে তো কিছু না। তাহলে সময়ের মধ্যে সবই কিছু যখন হয়, তাহলে সময়কে আমাকে আগে চিনতে হবে। সাপোজ তুমি দেখো যে বলছে কি, যে অতীতকালে সংঘটিত দুটি কাজের পূর্বে সংঘটিত কিছু সময় যাবৎ, মানে ধরে চলছিল। এইরূপ বোঝালে আমি মার্ক করি ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, আমি একটা কথা বলি, যে একটা বাচ্চা মেয়ে, মানে মেবি 10 ইয়ার্স, তো ওকে আমি লাস্ট ইভিনিংয়ে আমি ওকে পড়ালাম। তো টেন্সের যে বিষয়ে যে একটা স্ট্রাকচার টেবিল সমস্ত কিন্তু ও করে দিয়েছে, এবং আমার কাছে ভিডিও ক্লিপ আছে। তো অ্যাকচুয়ালি যদি একজন টিচার এবং একজন টিউটর এবং একজন অভিভাবক যদি একমত হয়ে একটা যদি শিক্ষার চিন্তাভাবনা রাখে, তো অবশ্যই উইল বি সাকসিড। ওকে, তাহলে দেখো কি বলছি আমি, যে অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে, তাহলে যে কাজটি আগে চলছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো এবার কি বলছি, যে গঠন প্রণালী সাবজেক্টের পর হ্যাড বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি বসে। এবার চলে যাব আমরা আরও একটু কিছু লেখার দিকে। কি বলছে, যে স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে বাকি অংশ বসবে, মানে অবজেক্ট বা এক্সটেনশন যা কিছু হয়। তাহলে
সময় যখন অশ্লীল তখন এখানে বলছে যে সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। সে যখন আসিল আমি তখন ভাত খাইতেছিলাম। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। তা দেখো, আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম। হোয়েন হি কাম, যখন সে আসিল, যখন সে আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। তাহলে দুটো কাজ এর যে মধ্যে যে কাজটি কিছুক্ষণ ধরে চলতেছিল সেই কাজ, তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম যখন সে আসিল। পরের সেন্টেন্সটা একটু দেখে নিই, যে ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। তাহলে ঘন্টাও পড়েছিল, আমরা খেলছিলাম, দুটো কাজ হচ্ছিল কিন্তু। তাহলে উই ওয়ার প্লেয়িং, আমরা খেলতেছিলাম বিফোর দ্য বেল র্যাং। তাহলে এই ঘন্টা পড়ার পূর্বে আমরা কিন্তু খেলতেছিলাম। একটু ভালো করে বোঝার চেষ্টা করো এবং স্থির মনোযোগ দেখো, অবশ্যই কিন্তু বুঝে যাবে। আচ্ছা, তারপরে কি লেখা আছে একটু পড়ে নি, যে আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়তেছিল। তাহলে হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মিট উইথ হিম অর হার। মানে ছেলে মেয়েকে বোঝাচ্ছে, পুরুষ স্ত্রীকে বোঝাচ্ছে, তার জন্য হিম হার দিয়েছে স্ল্যাশ দিয়ে। তো আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়তেছিল। তাহলে হি হ্যাড বিন রিডিং মানে সে পড়তেছিল। অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি প্রথমে হচ্ছিল কিন্তু সেটা কিন্তু কিছুক্ষণ সময় ধরে চলতেছিল। ঠিক আছে, এই ডেফিনেশন মনে রাখো। হোয়েন মানে যখন, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, টু মিট সাক্ষাতে, উইথ হিম অর হার মানে হিম বলো তাহার সাথে একই কথা। তো আমি যখন তার সাথে দেখা করতে গেছিলাম তখন সে কিন্তু একটি বই পড়তেছিল। দেখো আরেকটা সেন্টেন্স বলি, তুমি যখন আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা আমার জন্য অপেক্ষা করতেছিল। আমি আবার পড়ি কথাটা, যে তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছিল। ইয়োর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ, এই কথাটা এতদূর পর্যন্ত এটা কিন্তু ভাগ করতে হবে। তাহলে ইয়োর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ মানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছিল। হোয়েন মানে যখন, ইউ ওয়েন্ট টু ইয়োর ফ্রেন্ডস হোম, যখন তোমার বন্ধুর বাড়ি তুমি গিয়েছিলে। তাহলে ইউ ওয়েন্ট মানে তুমি গিয়েছিলে, টু ইয়োর ফ্রেন্ডস হোম মানে তোমার বন্ধুর বাড়ি। ওকে, একটু ভাগ করার চেষ্টা করো। আচ্ছা, এবার দেখো সেন্টেন্সটা কী বলছি, সে যখন খেলা করছিল তখন আমি ঘুমাতেছিলাম। সে যখন খেলা এক্সট্রিমলি সরি, যখন সে খেলা দেখছিল তখন আমি ঘুমাতেছিলাম। তাহলে আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি শো দ্য গেম। লাস্টের সেন্টেন্সটা কী লেখা আছে একটু পড়ি, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এখানে কিন্তু। ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করতেছিলাম। তাহলে উই হ্যাড বিন প্লেয়িং, এতদূর পর্যন্ত দেখো এই বিফোরে ডিভিশন তৈরি করেছে একটা, দ্য ট্রেন স্টার্টেড, বিফোর দ্য ট্রেন স্টার্টেড মানে ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করতেছিলাম। যদি আমরা খেলার পরে ট্রেনটি ছেড়ে তাহলে আফটার বসতো। ওকে, তো তাহলে লাস্টে বলে শেষ করি, যে আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন সে উপন্যাস পড়ছিল। তাহলে হি হ্যাড বিন রিডিং আ নোভেল হোয়েন আই ওয়েন্ট টু মিট হার। ওকে, তো আজকের এই ডিউরেশন, এই টাইম, এই ট্রাইং সবই তোমার জন্য, তুমি দেখো। এবং বিষয়টা একটা ইসলাম নীতি কী বলে, যে যতটুকু শুনছো ততটুকু আমল করো। সাপোজ আমি অনেক কিছু জানি কিন্তু মানি না, তাহলে কিন্তু এটা শেখার মানে মধ্যে পড়লো না। আমি শিক্ষিত অথচ আমার ব্যবহার ভালো না, আমার স্বভাব ভালো না, আমার কথাবার্তা ভালো না, তাহলে কিন্তু এটা মানে সুশিক্ষিতর ব্যবহার কাজ শেখা হলো না। তো তাহলে আমি বলবো কি, যে পড়া হোক একটু, কিন্তু এটাকে আমল বেশি দেওয়া হোক, মানে গুরুত্ব বেশি দেওয়া হোক, এটাকে চেষ্টা করা হোক, ভালো করে বোঝার চেষ্টা করো। সাপোজ যখন বলবো যে সে যখন খেলা দেখছিল আমি তখন ঘুমাতেছিলাম, তো
অতীতকালের দুটো সেন্টেন্সের মধ্যে এটাকে ভাঙার চেষ্টা করো তো, এবং এই ভিডিও ক্লিপটা দেখার পরে প্রত্যেকটা ডিভিশন একটা করে সেন্টেন্স নিজে তৈরি করার চেষ্টা করো তো, দেখো তো কতটা সহজ বা জটিল মনে হয়। আমি বলে রাখি, এবং আমি 100% গ্যারেন্টি দিয়ে বলে রাখি, যদি আজকে জটিল হয় তো আগামীতে ইজিয়েস্ট হবেই হবে ইনশাল্লাহ। ওকে, সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং সবারই সুশিক্ষা কামনা করে সবার দিনটা সুন্দর হোক, ভালো কাটুক, ভালো থাকো এবং সুস্থ থাকো। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক, বাই বাই।